সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি প্ল্যানেটের হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই ইউনিকো হসপিটালস ঢাকা। আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার অমিত হাসান। আজকে আমরা কথা বলতে চাই বাংলাদেশে বর্তমানে যে কার্ডিয়াক সার্জারি হচ্ছে এবং বহির্বিশ্বের সঙ্গে আসলে আমরা কোথায় আছি, অর্থাৎ কার্ডিয়াক সার্জারির যে আধুনিকায়ন হয়েছে সেই জায়গাটিতে আমরা কোথায় আছি। আমরা জানি যে আমাদের যে উল্লেখযোগ্য স্বাস্থ্য খাতে অগ্রগতি হয়েছে তার মধ্যে কার্ডিয়াক সার্জারি একটি অন্যতম জায়গা, এবং যেখানে আগে প্রতিনিয়ত এই সার্জারির জন্য মানুষ দেশের বাইরে চলে যেত, এখন কিন্তু এই দেশের ভেতরেই অনেকগুলো বিশ্বস্ত জায়গা তৈরি হয়েছে যেখানে তারা সেই সেবাটি পাচ্ছে। সেটি সরকারি এবং বেসরকারি উভয় জায়গার ক্ষেত্রেই প্রযোজ্য। কিন্তু বিশ্বের সঙ্গে যদি তাল মিলিয়ে আমরা দেখতে চাই যে আধুনিক পদ্ধতিগুলো এখন প্রচলিত রয়েছে বা স্ট্যান্ডার্ড অপারেটিভ প্রসিডিউর রয়েছে, সেই জায়গাটিতে আমরা কোথায় রয়েছি, সেই জায়গাটির উন্নয়নের প্রয়োজন রয়েছে। সেই বিশ্বাসের জায়গা থেকে আরও মজবুত করার জন্য আমাদের আজকের এই আলোচনা কার্ডিয়াক সার্জারির আধুনিকায়ন প্রেক্ষাপট বাংলাদেশ। আমাদের সঙ্গে আজকের আলোচনায় যুক্ত হচ্ছেন প্রফেসর ডাক্তার মোহাম্মদ ফাইজুস সাজ্জাদ, সিনিয়র কনসালটেন্ট কার্ডিওথোরাসিক ও ভাস্কুলার সার্জারি বিভাগ, ইউনিকো হসপিটালস ঢাকা। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনাদের ধন্যবাদ। আমরা আসলে যে বিষয়ের প্রসঙ্গটি বলছিলাম যে আমাদের উল্লেখযোগ্য স্বাস্থ্য খাতের অগ্রগতির মধ্যে এটি খুব সেন্সিটিভ একটি জায়গা হচ্ছে কার্ডিয়াক সার্জারি। একটি সময় ছিল যে মানুষ এটাতে ভীষণ ভয় ছিল, তাদের মনে শঙ্কা ছিল, তাদের মধ্যে বিশ্বাসের অভাব ছিল। কিন্তু ধীরে ধীরে সে জায়গাটি পরিবর্তন হয়েছে। মানুষ এখন বিশ্বাস করতে শিখেছে যে এই সার্জারিটি দেশেই সম্ভব এবং সেখানে তার সুরক্ষাটি সম্ভব। আপনি দেশে এবং বিদেশে উভয় জায়গাতে কাজ করেছেন দীর্ঘ সময়। আপনার এই ক্যারিয়ারের মধ্যে দেশের বাইরে আপনি সিঙ্গাপুরে দীর্ঘদিন কাজ করেছেন, দেশে কাজ করেছেন একই সঙ্গে। এই জায়গাটির আসলে আপনার কাছে কি মনে হয় যে আমরা আসলে বর্তমানে কোন জায়গাটিতে আছি? ধন্যবাদ আপনাকে, খুবই চমৎকার প্রশ্ন। এতে কোনো ধরনের কোনো সন্দেহ নাই যে যদি আমরা গত 25-30 বছরের দিকে বাংলাদেশে স্বাস্থ্য খাতের দিকে দেখি, স্পেশালি যেটা আপনি বললেন যে কার্ডিয়াক সার্জারির দিকে যদি আমরা দেখি বা তাকাই, তাহলে আমরা যে কোনো দেশের তুলনায় ট্রিমেন্ডাস একটা অগ্রগতি আমরা অ্যাচিভ করতে সক্ষম হয়েছি। এবং ডেফিনেটলি সেটা কোনো কারো একক প্রচেষ্টায় নাই। যেভাবে আপনি বললেন যে আসলে সরকারি এবং বেসরকারি উভয় দিক থেকেই এই অগ্রগতি সাধন করা সম্ভব হয়েছে। যেমন ধরেন কার্ডিয়াক সার্জারির কিছু ধরনের যে চিকিৎসা, বাইপাস অপারেশন অথবা হার্ট ভালভের অপারেশন এবং অন্যান্য অপারেশন বাংলাদেশে খুব সফলতার সাথেই করা হচ্ছে। এবং আমি বলবো যে উন্নত বিশ্বের অনেক দেশের সাথে যদি আমরা কম্পেয়ার করি তাহলে আমরা বলবো যে আমাদের সফলতার হার যথেষ্ট ঈর্ষণীয়। তারপরও আপনি যে বিষয়ে প্রশ্ন করলেন সেই বিষয়টা এরকম যে আসলে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সাথে বা স্ট্যান্ডার্ডের তুলনায় আজকের বাংলাদেশের এই অবস্থান হয়তো আমরা অ্যাচিভ করতে সক্ষম হয়েছি, কিন্তু আমরা স্ট্যান্ডার্ডের তুলনায় কোনো অংশে পিছিয়ে রয়েছি কিনা। আমি বলবো যে যে কোনো প্রোগ্রেসের ক্ষেত্রে এটা প্রযোজ্য, সেটা শুধু হার্ট সার্জারির জন্য নয়। আজকে হয়তো আমরা খুব ভালো একটা অবস্থানে এসেছি বা রয়েছি, আমরা একটা কোয়ালিটি সার্ভিস প্রদান করতে পারছি, কিন্তু স্ট্যান্ডার্ড কিন্তু ক্রমাগত পরিবর্তনশীল, যে এটা একই জায়গায় থাকে না বা থাকছে না। এবং এই স্ট্যান্ডার্ডগুলো পরিবর্তন হয় বেসড অন ডিফারেন্ট এভিডেন্স, এবং এভিডেন্সগুলো আসে হলো চেঞ্জেস অফ প্র্যাকটিসের দিক থেকে আর কি। তো কার্ডিয়াক সার্জারিও সেই হিসাবে আমি বলবো যে একটা পরিবর্তন এবং পরিবর্ধনের মধ্য দিয়ে যাচ্ছে। বাংলাদেশ as a country we have achieved a lot, but if we want to maintain a sustainable outcome in cardiac surgery, we really have to focus on what are the changes that is happening in Singapore and in the Western world. একদমই, আমরা আসলে সেই জায়গাটিতে আসবো। তার আগে একেবারে খুব মানে মূল ধারায় আসি যে আসলে কার্ডিয়াক সার্জারির কথা শুনলেই যারা এটা একটা বড় চ্যালেঞ্জ, যখন রোগীকে আমরা বা ডাক্তাররা পাঠায় যে আপনার আসলে একটা হার্টের সার্জারি প্রয়োজন হয়, তখন তারা কিন্তু একেবারে ভীষণ একটা সমস্যার মধ্যে, একটা ধোঁয়াশার মধ্যে পড়ে যান। যে আসলে এটা প্রথমে তো ভয়, তারপর দ্বিতীয় রয়েছে ফিনান্সিয়াল একটি ব্যাপার রয়েছে, তৃতীয়ত হয়েছে যেটি আসলে আউটকামটা কী হবে। এই সবগুলো চ্যালেঞ্জ একসাথে তাদের মাথায় কাজ করে। আসলে কোন কোন জায়গায় এই সিদ্ধান্তটি যখন আসে যে কার্ডিয়াক সার্জারির প্রয়োজন,
সবচেয়ে বেশি কার্ডিয়াক সার্জারি রোগী আসলে কী ধরনের রোগী পান এবং কখন আসলে সিদ্ধান্তটি নিতে হয় যে তার সার্জারি প্রয়োজন? True. Another very important question. আসলে সাধারণ মানুষ যেমন বিভিন্ন ধরনের সমস্যায় যখন পড়েন, জ্বর হয়েছে, কাশি হয়েছে বা বিভিন্ন শারীরিক সমস্যার উপসর্গ দেখা যায়, তখন তারা যে কোনো মেডিসিন বা জেনারেল প্র্যাকটিশনারের শরণাপন্ন হন। কার্ডিয়াক সার্জারি টোটালি এই জাতীয় কোনো বিভাগই না। কার্ডিয়াক সার্জারির রোগীরা সাধারণত একজন স্পেশালিস্ট যিনি কার্ডিওলজি এই বিভাগে প্র্যাকটিস করেন, ওনারা নির্ধারণ করেন যে এই পেশেন্টের অপারেশন লাগবে কি লাগবে না। সাধারণত এগুলা গাইডলাইন ডাইরেক্টেড হয়ে থাকে। রুগীরা যাদের হৃদরোগ রয়েছে বা হার্টের সমস্যা রয়েছে তারা মূলত কার্ডিওলজিস্টেরই তত্ত্বাবধানে থাকেন এবং এর বড় একটা মেজর চিকিৎসা কার্ডিওলজিস্টরাই সাধারণত করে থাকেন। যখন কার্ডিওলজিস্টরা সিদ্ধান্ত নেন যে এই রুগীর আর কোনো ধরনের অপশন নাই, এই রুগীর হার্টের সমস্যা শুধুমাত্র সার্জারি করেই ঠিক করা যাবে, তখন ওনারা ওই গ্রুপের রুগীগুলোকে আমাদের কাছে রেফার করেন। প্লাস আপনি এর সাথে এও বললেন এবং এগুলো আসলে সত্য যে যখন রুগী এভাবে রেফার হয়ে আসে তখন সার্জনরা আসলে নির্ধারণ করেন যে এই পেশেন্টের আসলেই সার্জারি লাগবে কিনা। এটা একটা ভ্যালিড কোয়েশ্চেন হয়ে দাঁড়ায়। দ্বিতীয়ত যেটা বললেন যে সার্জারি করে সে উপকার পাবে কিনা। জি, তো আমি আপনাকে বলতে পারি যে আসলে কারেন্ট ট্রেন্ড এবং প্র্যাকটিস যদি আমরা খেয়াল করি তাহলে সার্জারির আউটকাম কিন্তু যথেষ্ট ভালো। কোনো সার্জারির আউটকামই কেউ বলতে পারবে না ইজ টোটালি রিস্ক ফ্রি বা 100% সাকসেসফুল, সেই জাতীয় আসলে কোনো এগুলো অ্যাবসার্ড সিচুয়েশন। কিছু কিছু রিস্ক ডেফিনেটলি এর সাথে জড়িত আছে, কিন্তু এগুলা এখন খুব স্ট্যান্ডার্ড ওয়েতে ক্যালকুলেট করা যায়। দিজ আর ম্যাথমেটিক্যাল টার্মস, তো একদম ক্যালকুলেট করা যায় যে আপনার আসলে জীবনের ঝুঁকি কত, কমপ্লিকেশনের ঝুঁকি কত, বিভিন্ন ধরনের রিস্ক ক্যালকুলেটর আছে এবং দিজ আর ফ্যান্টাস্টিক টুলস। তো সেগুলো যখন আমরা ইউজ করব তখন আমরা অপারেশনের আগেই প্রেডিক্ট করতে পারি যে কতটুকু ঝুঁকির সম্ভাবনা রয়েছে। আর থার্ড, আপনি যে পয়েন্টটা বললেন যে ফিনান্সিয়াল কনস্ট্রেইন, ফিনান্সিয়ালের ব্যাপারটা আমি আপনাকে এতটুকু বলতে পারি, বিং প্র্যাকটিস ইন বাংলাদেশ, ইন সাম আদার কান্ট্রিজ দ্যাট ইনক্লুড সিঙ্গাপুর অ্যান্ড বিয়ন্ড, আমি এতটুকু বলতে পারি যে বাংলাদেশে অন্তত হার্ট সার্জারি বা কার্ডিয়াক সার্জারির যে সমস্ত কস্টিং এবং প্যাকেজিং আছে তা পৃথিবীর অনেক দেশের মধ্যে সর্বনিম্ন বলেই আমার ধারণা, যদিও আপনার এক্স্যাক্ট ডেটা অ্যাকুরেসি চেক করতে হবে। তো কার্ডিয়াক সার্জারি আসলে যথেষ্ট ব্যয়বহুল একটা চিকিৎসা। বাংলাদেশের সোশিও ইকোনমিক কন্ডিশন চিন্তা করে যে পরিমাণ অর্থ রুগীরা প্রদান করতে পারবেন বা বেয়ার করতে পারবেন, সেই জাতীয় প্যাকেজই বেশিরভাগ প্রতিষ্ঠান করার চেষ্টা করেছে। কিন্তু মূলত যদি আপনি দেখেন যে আমরা যদি স্ট্যান্ডার্ড কেয়ারের কথা চিন্তা করি তাহলে সেই একই চিকিৎসা আপনি যদি সিঙ্গাপুরে করতে যান কমপক্ষে 15 থেকে 20 গুণ বেশি আপনাকে খরচ বেয়ার করতে হবে, যেটা বাংলাদেশে কম। তারপরেও আমি বলবো যে কম হলেও একেবারেই যে বাংলাদেশের সকলের সাধ্যের মধ্যে সেই চিকিৎসা তা কিন্তু আসলে নয়। এটা আসলেই ব্যয়বহুল একটা চিকিৎসা। কিন্তু সরকারি প্রতিষ্ঠান আছে, সরকারি প্রতিষ্ঠানের খরচ আরও কম কম্পেয়ার টু দ্য প্রাইভেট হসপিটাল। সো আসলে আমাদেরকে এই জায়গাটুকুতে এটুকু মেনে নিয়েই এগিয়ে যেতে হবে, এটা করতে হবে। আমি আরেকটি কোশ্চেন মানে প্রশ্ন আমার কাছে আছে, সেটি হচ্ছে যে বিশেষ করে সবচেয়ে বেশি কার্ডিয়াক সার্জারির যে অংশটি সেটা হচ্ছে সিএবিজি বা বাইপাস সার্জারি যেটি করা হয়, সবচেয়ে হার্টের রোগী বেশি, স্বাভাবিকভাবেই একটি পর্যায়ে আপনাদের কাছে এই পেশেন্টগুলো সবচেয়ে বেশি আসে। এখানে একটি ডায়লেমা কাজ করে, অনেক সময় যারা ইন্টারভেনশনিস্ট রয়েছেন তারা অনেক সময় ভাবেন যে এটি আসলে রিং লাগিয়ে বা স্টেন্টিং করে এটার সমাধান সম্ভব, আবার অনেক ক্ষেত্রে দ্বিতীয় একটি মতামত চলে আসে না, এক্ষেত্রে সার্জারির আসলে অপশনটি আরও বেশি ভালো। এই যে একটা দোদুল্য মনত, এবং রুগীরা কিন্তু প্রথমে চায় সবচেয়ে সহজ অপশনটি যে মেডিসিনের মাধ্যমে ভালো করে দিন, তারপরে যদি না পারে তাহলে বলতে ঠিক আছে তাহলে রিং লাগিয়ে ভালো, না পারলে তখন সার্জারির অপশনটি তারা গ্রহণ করে। এই জায়গাটিকে নির্ধারণ করার জন্য একটা কম্বাইন্ড একটা এফোর্ট অথবা রোগীর ইচ্ছাটাকে কতখানি প্রাধান্য দেওয়া। ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন এন্ড ভেরি টাইম ওয়ার্থি। যে জিনিসটা হচ্ছিল যে আগে আমরা এই সিচুয়েশনগুলো দেখতাম যে আমরা যদি স্ট্যান্টিং বলি, ওটাকে আমরা সাধারণত বলি পিসিআই
বা বাইপাসকে আমরা বলি সিএবিজি। সো দের ইজ অলওয়েজ এ কনফ্লিক্ট বিটুইন দ্যাট। এখন কনফ্লিক্ট বিষয়গুলো এরকম না যে এটা বাংলাদেশেই পারসিস্ট করে, ইজ অলসো এক্সিস্ট ইন এলসওয়্যার, বাট উই হ্যাভ সলভড ইট ইন এ সেন্স যে আসলে রুগীর ইন্টারেস্টের চেয়ে বড় বেশি প্রাধান্য পায় হচ্ছে রুগীর ক্লিনিক্যাল কন্ডিশন, যে তার আসলে রোগের প্রকোপটা কত বড়। তো সেজন্য যে অ্যাপ্রোচটা ইন্টারন্যাশনালি, বাংলাদেশেও অনেকগুলো জায়গায় এই অ্যাপ্রোচ অ্যাডপ্ট অলরেডি হয়েছে, এটাকে বলে হার্ট টিম কনসেপ্ট। হার্ট টিম কনসিস্ট অফ মাল্টিডিসিপ্লিনারি পিপল, দ্যাট কনসিস্ট অফ কার্ডিওলজিস্ট, সার্জন যিনি এনজিওগ্রাম করছেন, primary consultant and other physician and allied team members. Usually সকলে মিলে বসে একটা সিদ্ধান্ত নেওয়া হয়, এটাকে বলে হার্ট টিম অ্যাপ্রোচ। তাতে আপনাদের কনফ্লিক্টের সুযোগ থাকে না। অন টপ অফ দ্যাট, যদি আমরা এনজিওগ্রাম বিষয়টাতে দেখি, এনজিওগ্রাম বিষয়টাতে আসলে এনজিওগ্রামে বলে যে কোন রক্তনালীর কত পার্সেন্ট ব্লকেজ আছে। এখন এইটাকেও একটা টোটাল স্কোরিং করা যায় যে আমার প্রধান রক্তনালীতে এত অংশ ব্লক আছে, অন্য রক্তনালীতে এত অংশ ব্লক আছে। এই ব্লকেজের পার্সেন্টেজের উপরে আপনি একটা স্কোরিং করতে পারেন, এটাকে বলা হয় সিনট্যাক্স স্কোরিং সিস্টেম। এই স্কোরিংয়ের টোটাল ভ্যালু আপনাকে বলে দেয় যে এই রুগীটা সার্জারি থেকে বেশি উপকৃত হবে নাকি পিসিআই থেকে বেশি উপকৃত হবে। সো দিজ আর অল গাইডেড, দিজ আর অল ম্যাথামেটিক্যালি ক্যালকুলেটেড। এবং যখন আপনি এই টিম অ্যাপ্রোচে যাবেন, ওটাকে আমরা হার্ট টিম অ্যাপ্রোচ বলি, এবং আপনি ম্যাথামেটিক্যালি ক্যালকুলেট করবেন, তখন কনফ্লিক্টের জায়গা কিন্তু অনেকটুকুই কমে আসবে। এটি আসলে অনেক ক্ষেত্রে মানুষের মধ্যে দ্বিতীয় মতামত, তৃতীয় মতামত, মানে অনেকেই ঘোরাফেরা করতে থাকেন যে আসলে কি করব। সেই জায়গাটার জন্য এই মানে যেটি আপনি হার্ট অ্যাপ্রোচ বললেন, কমপ্লিটেড টিম অ্যাপ্রোচ, সেটা কিন্তু দারুণ একটি কার্যকরী একটি ব্যাপার। নিশ্চিতভাবে আপনি শুরুতে উল্লেখ করেছেন স্ট্যান্ডার্ড একটা প্রোটোকল বা অপারেটিভ প্রসিডিউর রয়েছে প্রত্যেকটি জায়গার ক্ষেত্রে। তো কার্ডিয়াক সার্জারির ক্ষেত্রে আসলে সেটা আরও ভীষণ গুরুত্বপূর্ণ। শুধুমাত্র এটি একটি শুধু সার্জারি নয়, এটি কিন্তু টোটাল একটা টিম, একটি ওয়ার্ক। বিশেষ করে সার্জারি আপনি ভালো করলেন, কিন্তু তার পরবর্তী যে অংশটি রয়েছে পোস্ট অপারেটিভ যে ফলো আপটি রয়েছে বা অবজারভেশন রয়েছে, সেটিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এই টোটাল টিমটি সম্পর্কে আমাকে বলুন যে টিম অ্যাপ্রোচটি আসলে কি। আমি আপনাকে এতটুকু বলি যে এই টিম কেয়ারটা শুরু হয় একদম অপারেশনের অনেক আগে। যাদের কার্ডিয়াক সার্জারি হবে সেই রুগীদের প্রস্তুতির একটা বড় ব্যাপার আছে। আমরা ডেফিনেটলি বাংলাদেশে এটা ওয়েল এস্টাবলিশ করেছি, কিন্তু তারপরও আমি বলবো যে কিছু কিছু জায়গায় আমাদের কিছু ল্যাকিংস রয়ে গেছে, যেগুলো আমাদের আপগ্রেডেশন করা উচিত। যেমন আমরা আলোচনা করছিলাম যে এখন পর্যন্ত একোকার্ডিওগ্রাফি যে অ্যানালিসিস আমরা করি, যে একোকার্ডিওগ্রাফি ইজ অ্যান আল্ট্রাসাউন্ড বেসড অ্যানালিসিস উইচ ইজ এ ভিডিওগ্রাফি। ভিডিওগ্রাফির অর্থ হচ্ছিল যে আপনাকে এটা ভিজুয়ালাইজ করতে হবে, কিন্তু সাধারণত এই রিপোর্টগুলো বাংলাদেশে এখনও করা হয় পেপার বেসড। আপনি কার্ডিওলজিস্ট হিসাবে হয়তো ইম্পর্টেন্ট কিছু ছবি প্রিন্ট করে সার্জনকে দিচ্ছেন, কিন্তু সেই পেপার বেসড ইভ্যালুয়েশন দিয়ে ওই ভিডিওটা না দেখা পর্যন্ত একটা প্রপার এস্টিমেশন করাটা আসলেই যে কোনো সার্জনের জন্য, ইভেন ফলো আপের জন্য ডিফিকাল্ট। সো আমরা এনজিওগ্রামে যেরকম সিডি করে ভিডিওগুলো দিয়ে দিচ্ছি, ঠিক একই রকমভাবে ভিডিও করে সার্জনদের কাছে বা অন্যান্য কলিগদের কাছে বা ইভেন পেশেন্টের কাছে স্টোর করার একটা ব্যবস্থা থাকা উচিত, যাতে তার প্রি অপারেটিভ অ্যাসেসমেন্টটা প্রপারলি করা যায়, বোঝা যায় যে হার্ট কতটুকু দুর্বল, কতটুকু সবল। এই একটা জায়গায় আমাদের ডেফিনেটলি ইমপ্রুভ করার সুযোগ রয়েছে। দ্বিতীয় আরেকটা ব্যাপার হচ্ছিল যে টিমের ব্যাপারটা থাকে, সেইটার এখানে মাল্টিপল পার্টনার্স থাকেন। কার্ডিয়াক সার্জারি ক্যানট বি ডান অ্যালোন। সার্জনের পাশাপাশি কার্ডিয়াক অ্যানেস্থেসিওলজিস্ট এক ধরনের বড় ভূমিকা পালন করেন, যিনি সাধারণত সেই যে প্রি অপারেটিভ একো, উনি ডিউরিং অপারেশন সেই একোটা করতে পারেন। এটাকে আমরা বলি ট্রান্সইসোফেজিয়াল একো। আমরা অপারেশন করছি, তখন আমরা হার্টকে একই সময় একোর ইমেজের মাধ্যমে দেখছি। সো কার্ডিয়াক অ্যানেস্থেসিওলজিস্টের একটা বড় ভূমিকা এখানে রয়েছে। এরপরে ইমিডিয়েটলি আফটার অপারেশন সাধারণত আমরা এই পেশেন্টগুলোকে কার্ডিয়াক ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে রাখি। ইন্টেন্সিভ কেয়ার ইউনিটের জন্য আসলে প্রপার ইন্টেন্সিভিস্ট প্রয়োজন, যিনি ওই পার্টিকুলার গ্রুপের রুগীকে উপযুক্ত পরিমাণ সেবা দিতে পারবেন।
তো আমাদের এই জায়গায় ম্যান পাওয়ারের কিছু শর্টেজ রয়েছে। সাধারণত দেখা যায় যারা অ্যানেস্থেসিওলজিস্ট ওনারাই ইন্টেন্সিভিস্ট অথবা আদার ডিপার্টমেন্ট কিছু কোঅপ্ট করার চেষ্টা করছে, এটা একটা বিষয়। এর পাশাপাশি কার্ডিয়াক সার্জারির জন্য পারফিউশনিস্ট একটা বড় ভূমিকা পালন করেন, যিনি সাধারণত অপারেশনের সময় হার্ট লাং মেশিন এবং অন্যান্য ডিভাইসগুলো হ্যান্ডেল করেন। এর বাইরে নার্সিং, ফিজিওথেরাপিস্ট টিম, রেসপিরেটরি থেরাপিস্ট, এই সমস্ত অ্যালাইড পার্টনার্স রয়েছেন, তো যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। এবং সবাই মিলেই আসলে একটি পেশেন্টের সুস্থতার সফলতা আসলে নির্ভর করে তার উপরে। আমি একটি কথা বলতে চাই যে আধুনিকায়নের কথা বলেছি, যে আসলে আমরা কার্ডিয়াক সার্জারির অনেকগুলো স্টেপ দেখেছি, যে এখন মিনিমালি ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি হচ্ছে, অনেক সময় ভালভের অপারেশনগুলো অনেক ক্ষেত্রে আগে যেটা চেঞ্জ করে দেওয়া হতো, অনেক ক্ষেত্রে আপনার রিপেয়ার করার চেষ্টা করছেন। এই কি আধুনিকায়ন আসলে আমরা সম্প্রতি অর্জন করেছি এবং আমরা আসলে ফিল্ডে ইমপ্লিমেন্ট করছি? আচ্ছা, যদি আপনি বলেন যে আমি যদি গ্রসলি আমরা দেখতে চাই, তাহলে কার্ডিয়াক সার্জারির বাল্ক অপারেশন হচ্ছিল বাইপাস সার্জারি। বাইপাস সার্জারি আমরা করছি ঠিকই, কিন্তু বাইপাস ইমিডিয়েটলি আফটার বাইপাস আমাদের উচিত ইন্টার অপারেটিভ ইভ্যালুয়েশন করা, যে আমার বাইপাসের অর্থ হচ্ছিল যে ব্লকেজটা হয়েছে সেইটাকে আমরা বাইপাস একটা রোড করে দিয়েছি, বাট ওয়েদার ইট ইজ ফাংশনিং অর নট, এ সার্জন মাস্ট পারফর্ম এন আল্ট্রাসাউন্ড ডিউরিং দ্য প্রসিজিওর, সেটাকে আমরা বলি TTF, ট্রানজিট টাইম ফ্লোমেট্রি। এছাড়া একটা বাইপাস কমপ্লিটলি প্রপারলি ফাংশন করছে কিনা এটা আইডেন্টিফাই করার জন্য আপনাকে পোস্ট অপারেটিভ এনজিওগ্রাম করতে হবে। সো ইফ ইউ ডু নট পারফর্ম এ TTF, ইট শুড বি এ পার্ট অ্যান্ড পার্সেল, যেটা আধুনিকায়ন ইন্টারন্যাশনালি হয়েছে, আমাদের দেশে করা যথেষ্ট যৌক্তিক এবং সঙ্গত, কারণ আমরা অসংখ্য বাইপাস সার্জারি করছি। সো বাইপাসের এই কোয়ালিটি অ্যাসুরেন্সটা রিয়েলি ইম্পর্টেন্ট। এরপর আসেন ধরেন ভালভ সার্জারির কথা বললেন, যে ভালভ সার্জারির আধুনিক যে চিকিৎসা সেটাকে আমরা বলি ভালভ রিপেয়ার সার্জারি। এবং এর ভালভ, যেহেতু হার্টে 4টা বিভিন্ন ধরনের ভালভ রয়েছে, এটা বেসিক্যালি দিজ আর ডোরস। তো আমাদের দেশে সাধারণত যেটা হয় যে যখন কার্ডিওলজিস্ট একটা পেশেন্ট রেফার করেন, তখন আমরা ভালভটাকে রিপ্লেস করার চেষ্টা করি, একেবারে যে যেটার অপেক্ষা করি কতক্ষণ পর্যন্ত সে সর্বশেষ কাজটুকু করতে পারবে, তারপর রিপ্লেস করে ফেলবো। কারেক্ট। সো আসলে ইন্টারন্যাশনাল যদি প্র্যাকটিস বলেন অথবা গাইডলাইন বলেন, উভয়টি বলছে যে নিজের হার্টের নেটিভ ভালভটা প্রিজার্ভ করে এটাকে রিপেয়ার করে রাখা যায় কিনা। সো সেই রিপেয়ার আমাদের দেশে হয়তো খুব লিমিটেড আকারে হচ্ছে, কোনো ভালভের ক্ষেত্রে হচ্ছে, মেজর ভালভগুলোর ক্ষেত্রে হচ্ছে না, এবং মোর দেন 90% কেসে এই ভালভগুলো পরিবর্তন করে আমরা একটা আর্টিফিশিয়াল ভালভ সেখানে ইমপ্লান্ট করে দিচ্ছি। সো ভালভ রিপেয়ার সার্জারি ইজ অ্যান আপগ্রেডেশন, যেটার দিকে আমাদের ফোকাস করা উচিত। তারপরও আমি বলবো যে ভালভের সব পেশেন্টেরকে আপনি রিপেয়ার করবেন বিষয়টা এরকম না, কিছু ক্ষেত্রে আপনাকে রিপ্লেস করতে হবে। কিন্তু ওই যে সোশিও ইকোনমিক কারণটা বললাম, যে দেখা যায় যে এই ভালভ রিপ্লেসমেন্টে যে ডিভাইসগুলো সাধারণত ব্যবহার করা হয় এগুলোও ব্যয়বহুল। এই ব্যয়বহুলের কারণে আমাদের দেশে তুলনামূলকভাবে যে ডিভাইসটা সস্তা সেইটাই বেশি ব্যবহার করা হয়। যেমন ধরেন এই গ্রুপে 2 ধরনের ডিভাইস আছে, একটা হচ্ছে মেকানিক্যাল হার্ট ভালভ আর একটা হচ্ছে বায়োলজিক্যাল হার্ট ভালভ। একটা আরেকটার চেয়ে অন্তত 3 গুণ বেশি এক্সপেন্সিভ। কিন্তু মেকানিক্যাল হার্ট ভালভটা যদিও এটা আপনার কম দামে পাওয়া যায়, কিন্তু এটার কমপ্লিকেশনের রেট বেশি, এবং ফিউচারে এই পেশেন্টের কোনো ধরনের ইন্টারভেনশনের প্রয়োজন হলে সেটা কিছুতেই করা সম্ভব হয় না, এবং এই জাতীয় গ্রুপের রোগীরা সাধারণত সারা জীবন রক্ত তরল করার ওষুধ খেয়ে যেতে হয়, কন্টিনিউ করতে যান, এবং যার জন্য এদের কমপ্লিকেশন বা ঝুঁকির পরিমাণটা বেশি। সো আমাদের উচিত যে যদি আমরা আধুনিকায়নের দিকে চিন্তা করি, তাহলে টিস্যু ভালভ বা বায়োলজিক্যাল ভালভ যে ক্ষেত্রে প্রযোজ্য সে সমস্ত ক্ষেত্রে ব্যবহার করা উচিত। লাস্টলি আপনি বললেন যে মিনিমালি ইনভেসিভ কার্ডিয়াক সার্জারির কথা। মিনিমালি ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি ডেফিনেটলি ইজ এ বিগ অ্যাচিভমেন্ট ওয়ার্ল্ড ওয়াইড, যদিও ইন্টারন্যাশনালি এটা ধরেন ব্যাক ইন 2005-06 তখন এই প্রোগ্রামগুলো স্টার্ট হয়েছিল। আমেরিকান বেসড সার্জন প্রফেসর জোসেফ লামেলাস ইনিশিয়েটেড দ্য গ্লোবাল ড্রাইভ।
However, we also have a small contribution as a group, as a team. আমরা back in 2015 যখন আমি ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটাল সিঙ্গাপুরে ছিলাম, তখন টিম নিয়ে এসে বাংলাদেশে কিছু ওয়ার্কশপ কন্ডাক্ট করেছি, করে ইভেন after that in 2017 we have done multiple workshops in Ibrahim Cardiac Hospital and some other hospital. কিন্তু minimally invasive is a way to go. কারণ এখন যে জিনিসটা হচ্ছিল, দিস ইজ নট অনলি অ্যাবাউট কসমেসিস। এই যে শুরুতে আপনি একটা কথা বলেছিলেন যে সার্জারি করতে রুগীরা ভয় পায় যে, এবং আসলে এটা ভয়েরই একটা বিষয় যে আমার শরীরে একটা কাটাকাটি হবে, এত বড় একটা দাগ থাকবে, এটা একটা ভয়ের বিষয়। যে এইটা আপনি একটা সাইকোলজিক্যাল যে সিচুয়েশন, সেটাকে অ্যাভয়েড করার কোনো ধরনের কোনো সুযোগ নাই। যদিও সেফটি নিয়ে যে কনসার্নগুলো, সেগুলো আমরা সকলেই প্রুভ করেছি যে আউটকাম ইজ ওয়ে বেটার দেন বিফোর, সো সেইটা ইস্যু না। কিন্তু পেশেন্টের মানসিক ভয় আপনার তো দূর করা সম্ভব না। সেই জন্য এই অল্টারনেট অ্যাক্সেস বা মিনিমালি ইনভেসিভ সার্জারি পৃথিবীতে গ্র্যাজুয়ালি ইন প্রোগ্রেস। যে সার্জারিগুলোর কথা আমরা এতক্ষণ আলোচনা করলাম, এর প্রতিটা অপারেশনই মিনিমালি ইনভেসিভ ওয়েতে করা সম্ভব। বাইপাস সার্জারি করা সম্ভব, ভালভ রিপেয়ার সার্জারি করা সম্ভব, এবং অন্যান্য হার্টে যে সমস্ত সার্জারি, সেগুলো মিনিমাল ইনভেসিভ ওয়েতে করা সম্ভব। খুবই চমৎকার করে বললেন। আমি একই প্রসঙ্গে জানতে চাই যে আপনি যেখানে কাজ করছেন, যে সেন্টারে এখন, তাদের এই যে নতুন কার্ডিয়াক সার্জারির ক্ষেত্রে মানে কিছু নিউ ইনিশিয়েটিভ আপনারা চিন্তা করছেন কিনা? থ্যাংক ইউ সো মাচ। ডেফিনেটলি যে হসপিটালে আমি জয়েন করেছি, আই এম ফর্চুনেট এনাফ, দ্য ম্যানেজমেন্ট ওয়াজ রিয়েলি ভেরি মাচ সাপোর্টিভ। ইউনিকো, আই বিলিভ, ইজ গোয়িং টু বি এ বেকন অফ টোটাল কার্ডিয়াক কেয়ার, নট অনলি ইন কার্ডিয়াক সার্জারি। যদিও আমি রিসেন্টলি জয়েন করেছি, বাট আই এম ইনকর্পোরেটেড ইন দিস প্রজেক্ট ফর মোর দেন 1.5 year। তারা এখান থেকে তাদের টিম নিয়ে সিঙ্গাপুরে গেছেন। আমি সিঙ্গাপুর থেকে মাল্টিপল টাইমস বাংলাদেশে এসেছি, এবং দ্যাট উই এস্টাবলিশড এ ভেরি ইন্টারন্যাশনালি স্ট্যান্ডার্ড এ কার্ডিয়াক সেট আপ, ওয়েল ইকুইপড, দ্যাট ক্যান কেটার অল সর্টস অফ থিং দ্যাট উই হ্যাভ ডিসকাস সো ফার। একদমই। আমি একটু কথা জানতে চাই, এটা তো আসলে একেবারে শহর কেন্দ্রিক কথাটির কথা বললাম। বাংলাদেশে এখন পর্যন্ত যে কার্ডিয়াক সার্জারির যে সেন্টারগুলো রয়েছে, সবগুলো মূলত একেবারেই রাজধানী কেন্দ্রিক, শহর কেন্দ্রিক। ঢাকার বাইরে দু একটি জায়গায় হয়তো হচ্ছে। তাহলে এই যে সারা দেশে এত বড় একটি দেশ, সারা দেশের এত কোটি মানুষ, তাদের জন্য এই শহরমুখী হওয়াটা অনেকখানি চ্যালেঞ্জের বিষয় যখন একটা মানুষ আসে। এটাকে ডিসেন্ট্রালাইজ করার আসলে কোনো প্রাসঙ্গিকতা রয়েছে কিনা? ডেফিনেটলি প্রাসঙ্গিকতা রয়েছে, কিন্তু আপনাকে একটা জিনিস একই সাথে বুঝতে হবে যে আমরা যদি স্ট্যান্ডার্ড অফ কেয়ার মেনটেন করতে চাই, তাহলে আমাদেরকে কিছু কিছু জিনিস সেন্ট্রালাইজড রাখা ছাড়া সম্ভব না। কার্ডিয়াক সার্জারি এক ধরনের টার্সিয়ারি কেয়ার সিস্টেম, যে রুগী সহজেই আপনার কাছে চলে আসছে না বা আসার প্রাসঙ্গিকতা নাই, এখানে আসছে আরেকটা ডিপার্টমেন্ট থেকে রেফার্ড হয়ে। কিন্তু আমি এখনও বিশ্বাস করি, এবং বাংলাদেশে এই এক্সাম্পলগুলো খুব ব্রাইট, যেমন চিটাগাং ইজ এ সেট আপ, ইজ ভেরি ডেভেলপড, ভাস্টলি ডেভেলপড এবং ওয়েল ইকুইপড। এই ডিসেন্ট্রালাইজেশন ডেফিনেটলি আমাদের অন্তত বিভাগীয় শহরগুলোতে হওয়া উচিত, কিন্তু হওয়ার জন্য যথেষ্ট উপযুক্ত ম্যান পাওয়ার, উপযুক্ত ইকুইপমেন্ট, উপযুক্ত এনভায়রনমেন্ট, এই জিনিসগুলো আমাদেরকে ইন প্যারালাল তৈরি করতে হবে। এটা খুবই আসলে খুব চমৎকার কথা বলেছেন। এবং বিশেষ করে বিভাগীয় শহরগুলোতে যদি মানুষের একটি টার্সিয়ারি সেন্টার থাকে কার্ডিয়াক সার্জারি, তাহলে কিন্তু এই যে শহর বা তাদের চলে আসার প্রবণতাটা একটু কমবে। আমি প্রসঙ্গক্রমে জানতে চাই যে আমরা তো এতক্ষণ একেবারে আধুনিক জায়গাগুলো নিয়ে কথা বললাম, কিন্তু সার্জারি তো কারোর কাম্য নয়। মানে এই কার্ডিয়াক ডিজিজ থেকে বা কার্ডিয়াক সার্জারি থেকে যদি আসলে আমরা নিজেদেরকে বাঁচাতে চাই, তাহলে আমাদের জীবনধারায়, আমাদের চিন্তা ভাবনায় কিছু পরিবর্তন দরকার। সেই পরিবর্তনের কোনো আধুনিকায়ন হয়েছে কিনা, এবং সেটি নিয়ে কিছু বলুন। ডেফিনেটলি হয়েছে। আমরা থ্যাংক ইউ সো মাচ। আমার একটা ক্যারিয়ারের একটা বড় অংশ কেটেছে কার্ডিওভাস্কুলার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে, এবং এই প্রসঙ্গে বাংলাদেশে আসার পরও আই উইশ টু কন্টিনিউ ওয়ার্কিং অন দ্যাট অ্যান্ড পারসিউ দ্যাট জার্নি। ভেরি ইম্পর্টেন্ট হচ্ছিল যে লাইফস্টাইল, লিটারালি ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট
how do we see ourselves and how do we see ourselves in 10 years, 20 years in a disease-free state. So prevention is literally the key. আমি একেবারেই নতুন কিছু বলছি না, অসংখ্য জ্ঞানী গুণী বোদ্ধারা বলে গেছেন এবং এই জিনিসগুলো ভেরি ওয়েল প্রুভেন। যদি আপনি সার্জারি প্রিভেন্ট করতে চান বা কার্ডিওভাস্কুলার ডিজিজ বার্ডেন আপনি যদি কমাতে চান, আপনাকে প্রিভেন্টিভ কার্ডিওভাস্কুলার কেয়ারের বাইরে যাওয়ার আসলে কোনো ধরনের কোনো সুযোগ নেই এবং সেই জিনিসগুলো আসতে হবে হচ্ছিল সোশ্যাল লেভেল থেকে জি, এবং গ্রাসরুট লেভেল থেকে, যেখানে আমরা সামাজিক একটি এরিয়ার মধ্যে আমরা পিপলের অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে পারবো। যতদিন পর্যন্ত না আমাদের লাইফস্টাইল অ্যাওয়ারনেস বিল্ড হবে ততদিন পর্যন্ত এই কার্ডিওভাস্কুলার কেয়ার এবং ডিজিজ বার্ডেন কোনোভাবেই কমানো সম্ভব না। হাওয়েভার, আপনি ইন্টারন্যাশনাল রিসেন্ট ডেভেলপমেন্ট জিজ্ঞেস করেছেন, তো আমি বলবো যে আমরা সিঙ্গাপুরে যে জিনিসগুলো ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছি বা করছি এখন, ইটস অ্যান অনগোয়িং প্রসেস which is the genetic mapping. Right. And genetic mapping gives an idea যে আপনার এই সোসাইটির মধ্যে কার্ডিওভাস্কুলার রিস্ক প্রপোর্শন কতটুকু এবং তার একজন পার্টিকুলার পার্সনের সারা জীবনের লাইফ সাইকেলে কার্ডিওভাস্কুলার ডিজিজ রিস্ক এবং সার্জারি হওয়ার সম্ভাবনা কতটুকু। সো সেই জিনিসগুলো আমরা অ্যাসেস করতে পারি এবং রিস্ক গ্রুপ আইডেন্টিফাই করা পসিবল হয় থ্রু জেনেটিক ম্যাপিং, যে এদের প্রতি প্রিভেনশনে আরও বেশি মনোযোগ দেওয়া উচিত। এর বাইরে আপনি ক্রিসপার স্টাডি এবং অন্যান্য ফ্যাসিলিটিস যেগুলো জেনেটিক ট্রিটমেন্ট মডালিটিতে ইনকর্পোরেটেড হয়েছে, যেমন ধরেন আপনার কোলেস্টেরল একটা বড় কারণ করোনারি আর্টারি ডিজিজের, এইটা প্রিভেন্ট করার জন্য বিভিন্ন ধরনের ড্রাগ এসেছে। Those are some are on trial, some are on FDA approval, but in recent years আপনারা হয়তো এগুলা বাংলাদেশের মার্কেটেও দেখতে পাবেন, স্পেশালি ফ্যামিলিয়ার হাইপার কোলেস্টেরোলেমিয়া বা মরবিড ওবিসিটি, এইগুলো ট্রিট করার জন্য আপনার ইন্টারভেনশন দেখতে পাবেন। তবে ইন্টারেস্টিং জিনিস হচ্ছিল জিন মডিফিকেশন থেরাপি। এটা সম্ভব, ইট ইজ পসিবল যে আমার জিনের মধ্যে যদি কার্ডিওভাস্কুলার ডিজিজ রিস্ক থাকে, সো জিন ডিলিশন অ্যান্ড জিন এডিশন এই সমস্ত থেরাপি পসিবল। কারণ আমরা এই কারণে পসিবল বলছি যে উই হ্যাভ সিন দোজ আর ইন ট্রায়ালস, দোজ আর ইন ডেভেলপমেন্ট, বাট হাউএভার কোন অবস্থায় এটা একদম পাবলিকলি অ্যাভেলেবল হবে এবং সাধারণ মানুষের চিকিৎসায় ব্যবহার হবে, দিস টাইম উইল সে। টেকনোলজিক্যালি যদি আপনি জিজ্ঞেস করেন, দিস ইজ ভেরি মাচ পসিবল, কিন্তু এর বাইরেও আরও অনেক বিষয় এর সাথে সম্পৃক্ত হয়ে যায়। যেমন ধরেন কতটা ইথিক্যালি এই কাজগুলো করা সম্ভব হবে, অনৈতিক ব্যবহার হবে কিনা, সেই সমস্ত বিষয় মাথায় রেখেই হয়তো একসময় ইন্টারন্যাশনাল রেগুলেটরি অথরিটিজ এবং লোকাল রেগুলেটরি অথরিটিজ এগুলো অ্যাপ্রুভ করবে। আচ্ছা, খুবই চমৎকার করে বললেন। বিশেষ করে ক্যান্সারের ক্ষেত্রে অনেক সময় আমরা জিন ম্যাপিং এবং সেটার মডিফিকেশনের কথা শুনেছি, বাট কার্ডিয়াক ডিজিজের ক্ষেত্রেও সেটি আপকামিং একটি বিষয় হতে পারে। এটি এক সুসংবাদ আমাদের জন্য হতে পারে সামনের দিকে। তো আমরা আসলে একেবারেই শেষ পর্যায়ে অসংখ্য ধন্যবাদ যে আধুনিক যে চিন্তাগুলো বর্তমানে কার্ডিয়াক সার্জারি বা তার এই ফিল্ডে ঘোরাঘুরি করছে এবং সামনে আসতে পারে, সেই বিষয়গুলো আপনি খুব চমৎকারভাবে এনেছেন এবং কার্ডিয়াক সার্জারির যে বাংলাদেশের যে অগ্রগতি সেটিকে বজায় রাখার জন্য যে বিষয়গুলো আসলে আমাদেরকে এখনই মাথা নিতে হবে, সেই বিষয়টি কিন্তু আসলে ভীষণভাবে গুরুত্বপূর্ণভাবে এসেছে। জি, অবশ্যই ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই ভবিষ্যতে আপনার সাথে আবারও কথা হবে। আমাকে এই অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং শুভকামনা। জি, সুপ্রিয় দর্শক, আজকে আমরা কার্ডিয়াক সার্জারির মতো একটি গুরুত্বপূর্ণ বিষয়ের যে আধুনিকায়ন হয়েছে সমগ্র বিশ্বে, সেখানে আসলে সে প্রেক্ষাপটে বাংলাদেশে আসলে কতখানি তাল মিলিয়ে চলছে এবং আমাদের কতখানি আরও দূর অগ্রগতি প্রয়োজন, সবগুলো বিষয় নিয়ে আজকে আলোচক সে বিষয়ে উল্লেখ করেছেন। এবং একটি বিষয় ভীষণভাবে এসেছে,
আসলে কার্ডিয়াক সার্জারি এখন আর ভয়ের কিছু নয়, যখন প্রয়োজন সেটিকে আসলে করা প্রয়োজন এবং যে সেফটি এবং প্রোটোকল মেনটেন করা দরকার সেটিকে যদি সমুন্নত রাখা যায় তাহলে সেটি নিরাপদ হওয়ার সম্ভাবনাই শতভাগ। এবং একই সঙ্গে কার্ডিয়াক সার্জারির দিকে যাওয়ার পূর্বে সেটিকে প্রতিরোধ করাটা আরও বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ করে প্রিভেন্টিভ কার্ডিওলজি একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে। জীবনযাত্রার পরিবর্তন, আমাদের বলি যে সচল নদীতে কখনো পলি পড়ে না, নিজেকে সচল রাখুন, দেখবেন যে আপনার হার্ট অবশ্যই সচল থাকবে। এবং একই সঙ্গে জিন ম্যাপিংয়ের বিষয়টি রয়েছে, ভবিষ্যতে নিশ্চয়ই সে বিষয়টি অগ্রগতি হবে। সবাইকে জন্য শুভকামনা, ভালো থাকবেন।